প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার শিরোনাম কিন্তু দানে দানে তিন দান। আপনারা জানেন আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টানা তৃতীয়বারের মতো মমতা ব্যানার্জি। আর বরাবরই পশ্চিমবঙ্গ অর্থাৎ বিধানসভা ভোটের প্রতি বাংলাদেশের একটা অন্যরকম নজর ছিল। আর এই কারণেই ছিল কারণ আমাদের মুক্তিযুদ্ধের মহান বন্ধু ছিল ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ, এবং বাংলা ভাষা, সংস্কৃতি এবং দ্বিপাক্ষিক নানা বিষয় আছে যে কারণে পশ্চিমবঙ্গের প্রতি বাংলাদেশের মানুষের আলাদা একটা জায়গা আছে। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে নানান ধরনের খেলায়, নানান ধরনের রাজনৈতিক খেলাতে হেরে গেল জায়ান্ট দল অর্থাৎ শাসক দল। পশ্চিমবঙ্গে আবার ক্ষমতায় আসলো মমতা ব্যানার্জি অর্থাৎ টিএমসি। যদিও রানী তার নিজ আসনে হেরে গেলেন, কিন্তু দাবার ভাষায় একে কিন্তু বলে চেকমেট, অর্থাৎ আমি শেষ পর্যন্ত জিতে গেলাম। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ ম্যাডাম চিফ মিনিস্টার হলেন মমতা ব্যানার্জি। আমরা সেসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয়, আমি তো সোমা ইসলাম বলছি যে আমি আপনাদের সঙ্গে আছি। আর আলোচনার বিষয় শুরুতেই জানিয়ে দিয়েছি, আমাদের সঙ্গে আজকে আলোচক এস.এম. কামাল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অমল সরকার, সিনিয়র এডিটর এবং বার্তা প্রধান দৈনিক এই সময়, কলকাতা, ভারত। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মেট্রো সেম টু দ্য পয়েন্টে। আমি আশা করছি অমল সরকার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি একদম স্পষ্ট শুনতে পাচ্ছি অমল সরকার আপনার কথা। প্রথমে যে জায়গাটা জানতে চাই, আজকে তো টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা ব্যানার্জি, কিন্তু যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, এই যে এত জায়ান্টদের মোকাবেলা করে একটি দল, আমরা সবসময় দেখি হয়তো প্রথমবার ক্ষমতায় আসে, দ্বিতীয়বার ক্ষমতায় আসে, কিন্তু তৃতীয়বার ক্ষমতায় আসতে গেলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সেই প্রধানতম ফ্যাক্টরটা আসলে কি ছিল এবারে মমতা ব্যানার্জির এই টানা থার্ড টার্ম ক্ষমতায় আসার? আমি আগের দিনের আলোচনায় খানিকটা বলেছিলাম, আজকে আপনি যখন দ্বিতীয়বার এই প্রশ্নটি আনলেন তাহলে একটু বিশদে বলা প্রয়োজন। সেটা হচ্ছে যে আমি সেদিনই বলেছিলাম যে কি ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে কাজ। গোটা পৃথিবীতেই এখন আসলে পারফরমেন্সটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পলিটিক্যাল ইডিওলজি ডেফিনেটলি একটা ভোটার বা একটা গ্রুপ অফ সিটিজেন তাকে মোটিভেট করে, কিন্তু দিনের শেষে মানুষ যেটা চায় সেটা হচ্ছে যে তার কিছু পরিষেবা, কেউ পরিষেবা চান, কেউ কর্মসংস্থান চান, অর্থাৎ যার রোজগার দরকার তিনি হাতে কাজ চান, যার শিক্ষা দরকার তিনি ভালো শিক্ষা ব্যবস্থা চান, যার স্বাস্থ্য দরকার তিনি ভালো চিকিৎসা চান। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে খুব সুন্দর একটা ব্যাকরণ সম্মত ভাবে সেটাকে মোকাবিলা করা এবং মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, অর্থাৎ সরকারকে দুয়ারে পৌঁছে দেওয়া, প্রশাসনকে দুয়ারে পৌঁছে দেওয়া, এইটা হচ্ছে মূল চাবিকাঠি। ভারতবর্ষের রাজনীতিতে ইদানিং মানে গত 2-2.5 দশক ধরেই দেখা যাচ্ছে বেশ কিছু রাজ্যেই কিন্তু রুলিং গভর্নমেন্ট, যেটা আগে যেটা হচ্ছিল যে 5 বছর পর তারপর নানা রকম দুর্নাম এবং অপদার্থতা বিশেষ করে এই অভিযোগে সরে যেতে হচ্ছিল, এখন কিন্তু দুটো ট্রেন্ডই আছে। এখন এই ট্রেন্ডটাও একটা ট্রেন্ড যে অনেকেই ভালো কাজের মধ্য দিয়ে তারা আবার মানে তাদের ক্ষমতা ধরে রাখতে পারছে। ফলে কি ফ্যাক্টর কিন্তু অবশ্যই হচ্ছে পারফরমেন্স, এবং সেই পারফরমেন্সটাকে বিশ্বাসযোগ্য হতে হবে। বিশ্বাসযোগ্য ইন দ্য সেন্স, আমি এই জন্য বলি যে একটা ধারাবাহিকতার প্রমাণ দিতে হবে যে আমি উন্নয়ন চাই এবং আমি তোমার ভালো চাই, এবং সেটার মধ্য দিয়ে আমি তোমার পাকাপাকি একটা ক্ষমতায়ন চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা হচ্ছে যে প্রান্তিক মানুষ, অর্থাৎ যারা নানান ব্যাপারে অসমর্থ বা সুবিধা বঞ্চিত মানুষ, আমি আরো সহজ করে বলবো, সেই সুবিধা বঞ্চিত মানুষের কাছে উনি সরকারটাকে একটা সুবিধা বা একটা সহায়ক শক্তি হিসেবে হাজির করেছেন ওর প্রশাসনকে। যেমন আপনারা নিশ্চয়ই দেখবেন যে উমপুনের দুর্নীতি নিয়ে অনেক রকম হয়েছে, যে উমপুনের ত্রাণের দুর্নীতি হয়েছে, কিন্তু একটা বিষয় কেউ খেয়াল রাখলো না যে উমপুনের মতো একটা বিধ্বংসী ঝড় হয়ে যাওয়ার 20 দিনের মধ্যে আবার 2-3 লাখ মানুষের অ্যাকাউন্টে 20,000 টাকা 25,000 টাকা করে নগদ টাকা, এবং সেটা কোন সময় দেওয়া হচ্ছে না, যখন লকডাউনে মানুষ বিধ্বস্ত, করোনায় মানুষ বিধ্বস্ত, সেই সময় যিনি মধ্যবিত্ত তার হাতেও নগদ নেই, আর যিনি দিন দরিদ্র তার তো একেবারে হাড়ি পাতিল শূন্য। এইরকম একটা পরিস্থিতিতে এই যে অর্থটা পৌঁছে দেওয়া হয়েছিল, এই যে পজিটিভ দিকটা, এটা আমরা দেখি না। আমি দুর্নীতির সমর্থনে বলছি না, কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, কাজ করলে হাতে নোংরা লাগবে। আপনি কাজ না করে আপনি সাধু পুরুষ হতে পারেন, আপনি কেউ বলবে না আপনি দুর্নীতিগ্রস্ত, কিন্তু আপনি কাজ না করলে আপনি অপদার্থ প্রমাণিত হবেন। মানুষ কিন্তু ভোট দেয় একটি প্রত্যাশা থেকে, প্রত্যাশা পূরণ করতে গিয়ে ভুল হবে,
প্রত্যাশা পূরণ করতে গিয়ে হাতে নোংরা লাগবে, সেটা একটা জিনিস, কিন্তু আসলে দেখতে হবে যে আপনি কি প্রত্যাশা পূরণের সদিচ্ছা কি আপনার মধ্যে আছে। জি। সেই সদিচ্ছার প্রমাণটা বোধহয় উনি দিতে কিন্তু পেরেছেন। অমল সরকার এবং বারবার যেটা বলা হচ্ছে যে মানুষের দুয়ারে উন্নয়ন তিনি পৌঁছে দিয়েছেন। এই যে দুয়ারে উন্নয়ন পৌঁছে যাওয়া এবং আপনি যেটা বলছিলেন যে কেন্দ্র, অর্থাৎ এই যে দুয়ারে উন্নয়ন এবং রাজ্যের যে ডেভেলপমেন্ট, সেই রাজ্যের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে কি কেন্দ্রের উদাসীনতা, নাকি শুধুমাত্র এই উদাসীনতা সেন্ট্রাল গভর্নমেন্টের শুধু পশ্চিমবঙ্গের প্রতি, নাকি ভারতের অন্যান্য রাজ্যের প্রতিও কেন্দ্রের এই ধরনের উদাসীনতা কিংবা অসহযোগিতা আছে? একটা বিষয় ঠিক যে মানে এই যে কেন্দ্র রাজ্য বিরোধ আমাদের দেশের রাজনীতিতে, এইটার যদি একটা কোনো মানে কেন্দ্রবিন্দু বলতে হয় তাহলে সেটা পশ্চিমবঙ্গ। এই যে রাজনীতির ধারাটি, এই রাজনীতির ধারাটি চালিকা শক্তি পশ্চিমবঙ্গ, কিন্তু এটা কিন্তু গোটা ভারতবর্ষেরই ইস্যু। কেন পশ্চিমবঙ্গ চালিকা শক্তি? তার কারণ পশ্চিমবঙ্গ যখন জন্ম নিল, জন্ম মানে কালেই সে কিন্তু ওই সেই বাংলাদেশকে যেভাবে বলা হয়েছিল যে একটি তলাবিহীন ঝুড়ি, হেনরি কিসিঞ্জার যেরকম বলেছিলেন, পশ্চিমবঙ্গের জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি তাহলে দেশভাগের পর একটা শরণার্থী স্রোত, তারপরে বেশ কিছু আর্থিক এবং সাংবিধানিক নীতি প্রণয়ন করা হলো যেখান থেকে পশ্চিমবঙ্গ আর্থিকভাবে, সেই সময় পশ্চিমবঙ্গ শিল্পে 1 নম্বর ছিল। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য এবং কি চাকরির সন্ধানেও পশ্চিমবঙ্গই ছিল একটা বড় ডেস্টিনেশন, অর্থাৎ সবাই সেখানে ছুটে আসতেন। আস্তে আস্তে সেখান থেকে অনেক নীতির পরিবর্তনের কারণে পশ্চিমবঙ্গের অনেক পশ্চাৎপদতা তৈরি হয়। একথা ঠিক যে এখানে যারা আঞ্চলিক দল বা এখানে যারা শাসন করছিলেন, সরকারে যারা ছিলেন, তাদেরও অনেক ত্রুটি বিচ্যুতি, তার মধ্যে একটা অপদার্থতার বিষয়ও ছিল। কিন্তু নীতিগত যে সমস্যাগুলো, সেগুলো পশ্চিমবঙ্গকে অনেক বেশি ফেস করতে হয়েছিল। ফলে বাংলা থেকে কেন্দ্র বিরোধী কণ্ঠস্বর এই কারণেই অনেক বেশি জোরালো, এবং যেটা এখনো পুরো মাত্রায় যায়নি। তার কারণ হচ্ছে যে বাংলা তার নিজের মতো করে একটা সেটা কিন্তু দল নির্বিশেষে, আমি আগের দিনও বলছিলাম যে জ্যোতি বসু যার সরকারের পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন, সেই জ্যোতি বসুরও কিন্তু রাজনীতির একটা দীর্ঘ সড়ক হচ্ছে কেন্দ্রের নীতি এবং নানা রকম পদক্ষেপের সমালোচনা বা বিরোধিতা। অমল সরকার, জি, আমি অমল সরকার, আমি একটু এই জায়গাটাতে আমি থামাচ্ছি। আমি থামি, আমাদের আরেকজন যিনি অতিথি আছেন এস এম কামাল, সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের, আমি তার কাছে একটু যেতে চাই। এস এম কামাল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, আপনি পুরোটাই জানেন। আপনি জানেন যে আজকে আমাদের কিন্তু আলোচনার বিষয় দানে দানে তিন দান, এবং কেন আমরা এই নামটা রেখেছি সেটা আপনি নিশ্চয়ই আজ করতে পারছেন। বর্তমান সরকার কিন্তু টানা 3 বারের মতো আছে, এবং আপনারা ডেভেলপমেন্ট করছেন, যেটা অমল সরকার বলছেন কাজ করলে হাতে নোংরা লাগবে আর না করলে অপদার্থ হতে হবে। সুতরাং সকলেই বলছে বর্তমান সরকার অর্থাৎ বাংলাদেশ সরকার কাজ করছে, কিন্তু সাথে ওই দুর্নীতির তকমাটাও আছে। তো আমার আপনার কাছে এই প্রশ্নটি কি, এবং আপনি নিশ্চয়ই যে পশ্চিমবঙ্গে যে ভোট হয়ে গেল এবং আজকে যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তৃতীয়বারের মতো মমতা ব্যানার্জি, সেইখান থেকে আমরা কি কিছু শিখলাম কিনা, এবং এই যে উন্নয়ন দুয়ারে পৌঁছে দেওয়ায় যে তার আবার এই তৃতীয় দফায় টিকে যাওয়ার প্রধানতম হাতিয়ার, সেটাই কিন্তু বলছিলেন অমল সরকার, অর্থাৎ উন্নয়ন ছাড়া জনগণের কাছে পৌঁছানো যায় না। এবার আপনি বলবেন। আপনার ধন্যবাদ, দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পশ্চিমবঙ্গের নবনির্বাচিত তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। দেখেন, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষের চোখের ভাষা বুঝতে পেরেছিলেন, মানুষের চোখের ভাষা সে বুঝতে পেরেছিলেন, এবং মানুষের দাবির সাথে তার দাবি এক অভিন্ন হয়ে গেছে, এবং পশ্চিমবাংলার মানুষকে তার নেতৃত্ব ঐক্যবদ্ধ করতে পেরেছে। এখানে দাদা যে কথাগুলো বলছেন যথার্থই বলছেন, কিন্তু আমি তার সাথে একটু বলতে চাই যে ভারত যে অসাম্প্রদায়িক ভারত, সেই অসাম্প্রদায়িক ভারতের পক্ষেই এবারের নির্বাচনেও পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জিকে যতগুলো কারণে ভোট দিয়েছেন, তার একটি অন্যতম কারণ হচ্ছে মমতা ব্যানার্জির স্লোগান ছিল অসাম্প্রদায়িক ভারত, অসাম্প্রদায়িক পশ্চিমবাংলা। আর আপনি যেটা বলেছেন, দাদা বলেছেন যে কাজ করতে গেলেই সমালোচনা হবেই। আপনি দেখেন, এই সরকার যেটা উন্নয়ন করতে হবে, এই সরকার একটা বাংলা যখন ক্ষমতা নেয়, আজকে প্রধানমন্ত্রী আপনি সময় আমার চেয়েও ভালো জানেন সেই সময় বাংলাদেশটা কেমন ছিল। 2008 সালে যখন উনি ক্ষমতা নিলেন,
মানে জনগণ ওনাকে রায় দিলেন, প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন, তখন বাংলাদেশটা ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদের বাংলাদেশ, অকার্যকর রাষ্ট্রের বাংলাদেশ, পার্শ্ব ভূমায় ক্ষত বিক্ষত 63টি জেলা, 8 জন মন্ত্রী এমপি বাংলা ভাইকে সমর্থন করছেন হাওয়া ভবনের পৃষ্ঠপোষকতা, কোর্টের বারান্দায় বিচারককে গুলি করে হত্যা করছেন, মানে নির্বাচিত সংসদ সদস্য তার এলাকায় গুলি করে হত্যা করেছেন, বিরোধী দলের নেত্রী আজকের প্রধানমন্ত্রী, তাকে হত্যা করার জন্য 11টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, আইপি রহমান সহ 22 জন নেতাকর্মী জীবন দিয়েছে, বিশ্ব অর্থনৈতিক মন্দা, সেই সময় আজকের প্রধানমন্ত্রী জনগণের রায় নিয়ে 2008 সালে নির্বাচন হওয়ার মধ্যে দিয়ে 2009 সালে প্রধানমন্ত্রী হিসেবে দেশ গড়ার দায়িত্ব নিলেন। সেই বাংলাদেশটাকে আজকে উনি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। সেই বাংলাদেশে একটু শেষকে সেই বাংলাদেশকে উনি মধ্যমায়ের বাংলাদেশে রূপান্তরিত করেছেন। সেই বাংলাদেশে আজকে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। আপনি জানেন এই দেশে বিদ্যুতের জন্য 2001 সাল থেকে 2006 সাল যে বিএনপি জামাত ক্ষমতায় ছিল, তারা বিদ্যুৎ দিতে পারেনি, 21 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল, সার দিতে পারেনি, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। আর এই সরকার আজকে বাংলাদেশের মানুষের স্বপ্ন পদ্মা সেতুর মতো সেই স্বপ্নই করোনার মধ্যে আজকে মানে দৃশ্যমান হয়েছেন। আর একটা কথা দাদা বলেছেন যে এই যে করোনার মধ্যে যে বন্যা হয়েছিল, আপনার আমপান হয়েছিল, সেই সময় কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের উপকূলীয় অঞ্চলে সারা রাত জেগে 24 লক্ষ লোককে আশ্রয় কেন্দ্রে দিয়েছিল। অনেকেই বলেছিল যে লোক না খেয়ে মারা যাবে, কিন্তু কোনো লোক না খেয়ে মারা যায়নি। এবং করোনার মধ্যেও আপনি জানেন কোনো লোক না খেয়ে মারা যায়নি। যখন প্রথম বছর করোনা দেখা যায়, তখন আমাদের দেশে কোনো করোনা টেস্টের কোনো কেন্দ্র ছিল না, ল্যাব ছিল না। আজকে বাংলাদেশে কিন্তু ল্যাবের সংখ্যা হচ্ছে, এই পরীক্ষা কেন্দ্রে করোনা শনাক্তকরণ হচ্ছে 243টা কেন্দ্র করা হয়েছে। অর্থাৎ এই আজকের প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশে 31,000 লোকের করোনার মানে শনাক্তকরণের পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ আজকে মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু দিন রাত পরিশ্রম করে দেশটাকে, আর দুর্নীতি হচ্ছে না, দুর্নীতি হয় না, মাননীয় প্রধানমন্ত্রী তো স্বীকার করেন। তিনিই তো জেলা প্রশাসকদের সম্মেলনে বলেছেন দুর্নীতি উন্নয়নের বাধাগ্রস্ত। তিনি রাজনৈতিক দলের নেতাদের বলেছেন দুর্নীতি উন্নয়ন এবং দুর্নীতি উনি 0 টলারেন্স ঘোষণা করছেন। উনি দুর্নীতি যেখানে দেখেন সেখানে কিন্তু আইনগত ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু এই দেশে যারা অতীতে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয়েছে, এখন কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয় না। এসএম কামাল, আমি একটু থামাই আপনাকে এই কারণে যে আপনি যে প্রশ্নগুলো তুলছেন এবং আমার প্রশ্নের উত্তরে আপনি যে মানে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন, বিরোধী পক্ষ থাকলে হয়তো সেটার কাউন্টার জবাব দেওয়া সহজ হতো, যেহেতু আমি আজকে এই মুহূর্তে বিরোধী পক্ষ কাউকে পাচ্ছি না। সুতরাং আমার মনে যে এই মুহূর্তে প্রশ্নটা আসলো আপনার কথার সূত্র ধরে, সেটা একটু জানতে চাই। আপনি প্রথমেই শুরু করেছিলেন মমতা ব্যানার্জি সে দেশের জনগণের চোখের ভাষা বুঝতে পেরেছিলেন এবং জনগণের চোখের ভাষা বুঝতে পেরেছিল, জনগণও বুঝতে পেরেছিল তাদের ইউনিটিটা, ডেভেলপমেন্টটা ধরে রাখতে হবে। কিন্তু জনগণ তো শাসক দলের চোখ রাঙানি উপেক্ষা করেও ভোটের মাঠে দাঁড়িয়েছে, ভোট দিয়েছে। এবং এত বছরে এই যেটা আমরা দেখছিলাম যে বিগত 50 থেকে 60 বছরে এত ভোটের পার্সেন্টেজ বোধহয় পশ্চিমবঙ্গে পড়েনি কখনো। কিন্তু সেই জায়গায় যদি আমরা বাংলাদেশের কথা বলি, তাহলে যদি বিরোধী পক্ষে যে অভিযোগগুলো আছে যে শাসক দলের অর্থাৎ ক্ষমতাসীন দলের চোখ রাঙানি উপেক্ষা করে কি মানুষ ভোটের মাঠে কিংবা বিরোধী শিবিরগুলো স্বতন্ত্রভাবে নিজের ইচ্ছা মতো নিরপেক্ষভাবে ভোটের মাঠে দাঁড়াতে পারে কি না, আমি বিরোধী পক্ষের হয়ে প্রশ্নটা করছি। জি একটু বলে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, তিনি জনগণের কল্যাণে কাজ করছেন, জনগণ তাকে হৃদয়ে স্থান দিয়েছে। বাংলাদেশেও কিন্তু আজকের প্রধানমন্ত্রী জনগণের জন্য, জনগণের স্বপ্ন দেখান, স্বপ্ন বাস্তবায়ন করেন, জনগণের ভাষা মাননীয় প্রধানমন্ত্রী বোঝেন বলেই আপনি দেখেছেন বাংলাদেশে বাংলাদেশে না বিদেশি একটি সংস্থা জরিপ করেছেন, 83% লোক মনে করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছেন। আমার দাদা একটি কথা বলেছিলেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন স্বাধীন বাংলাদেশ, ধ্বংসস্তূপের উপর দাঁড়ানো বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছেন, তখন কিন্তু বিদ্রুপ করে আমেরিকা বলেছিলেন তলাবিহীন জুড়ি বাংলাদেশ। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন বাইডেন বলেছেন যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সমৃদ্ধির উজ্জ্বল একটি দৃষ্টান্ত।
চীন একসময় আমাদের স্বাধীনতার মানে বলবো যে বিরোধিতাই করেছিল, সেই চীনের প্রেসিডেন্ট আজকে শেখ হাসিনার প্রশংসা করছে। অর্থাৎ বিশ্ব নেতৃত্ব, যেমন আপনি দেখেন কমনওয়েলথের মহাসচিব এই করোনা মোকাবেলায় বলছেন, শেখ হাসিনার প্রশংসা করছেন, শেখ হাসিনা এক অনন্য নেতৃত্ব। তার মানে ওআইসির মহাসচিব আচ্ছা, তার মানে বাংলাদেশের আসলে বাংলাদেশের বিরোধী পক্ষ কি বলল সেটা অতটা আমলে নেওয়ার দরকার নাই। বাংলাদেশের কিছু রাজনৈতিক, ভারতে যেমন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু সরকারি দল, কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছিলেন, তার পশ্চিমবঙ্গের সরকারকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলাদেশের জনগণ তাকে, মমতা ব্যানার্জিকে কাছ থেকে দেখেছেন, পশ্চিমবাংলার জনগণ। আর বাংলাদেশের জনগণও দেখছে যে তারা কিন্তু এসএম কামাল, আপনার কাছে আমার প্রশ্ন, এখন আমরা দুটো কিন্তু চিত্র দেখেছি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে। একটা দেখেছি মমতা ব্যানার্জিকে দুর্নীতিগ্রস্ত এবং তাকে একদম দেউলিয়া করে দেওয়ার জন্য শাসক দলের যে নগ্নতা এবং প্রকাশ্য নগ্নতা দেখেছি, সেন্ট্রাল ফোর্স থেকে দেখেছি, তিনি বারবার প্রচারণায় যে মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন, এবং আমরা নির্বাচন কমিশনের একটা নিরপেক্ষহীনতার দিকগুলো দেখেছি। সবই তো আমরা দেখেছি নেটের মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে, যেহেতু এখন সব কিছুই হাতের মুঠোতে। কিন্তু সেই জায়গা থেকে যদি আমি বলি, তাহলে বাংলাদেশের সরকারের অবস্থানটা আসলে কোথায়? মমতা ব্যানার্জি টিএমসির মতো নাকি লোকসভা বিজেপির মতো কেন্দ্র সরকার? আমি আপনার বলি, মমতা ব্যানার্জির ভরসা ছিল জনগণ। হ্যাঁ, যেটা বলছেন, কেন্দ্রীয় সরকারের সকল প্রেসারের মুখ্য জনগণ মমতা ব্যানার্জির পক্ষে ছিল। এখানকে যারা বিরোধী দলের রাজনীতি করে তারা সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি আজকে হেফাজতের উপর ভর করেছেন। হেফাজত হচ্ছে বিএনপির হেফাজতকারী, এরা জামাত ইসলামের হেফাজতকারী না, যার ফলে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং জনগণ হচ্ছে শেখ হাসিনার পক্ষে, যার ফলে বিরোধী দল নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করেন। বিরোধী দলের যে নেতা বাইরে, দেশে বাইরে থাকেন, তারা মনোনয়ন বাণিজ্য করেন, নির্বাচন করেন না, কারণ জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছেন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের নেত্রী, জনগণের ভাষা বোঝেন, জনগণের জন্য কাজ করেন। আজকে আপনি দেখেন গ্রাম পর্যায়ে আজকে কেউ না খেয়ে নেই। তার মানে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপির যে চিত্রটা আমরা দেখেছি তার সঙ্গে বর্তমানের আমাদের সরকারের কোনো মিল নেই, বরং জনগণের সরকার যে চিত্রটা আমরা দেখলাম মমতা ব্যানার্জির সঙ্গে, সেই চিত্রটার সাথে মিল আছে বর্তমান বাংলাদেশ সরকারের, অর্থাৎ আওয়ামী লীগের। এটাই তো আপনি পরিষ্কার বোঝাতে চাচ্ছেন? আমি কি বুঝতে পেরেছি? কার সাথে মিল আছে এটা আমি বলতেছি না। আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের ভাষা বোঝেন, জনগণের কথা চিন্তা করেন এবং জনগণকে উনি বুঝতে পারেন। জনগণও প্রধানমন্ত্রীকে তাদের হৃদয় স্থান করে দিয়েছে, আমরা এটাই মনে করি। আপনি থাকুন আমাদের সঙ্গে, অমল সরকার, আপনি তো আছেন আমাদের সঙ্গে। যে বিষয়টা আরেকটু করে জানতে চাই সেটা হচ্ছে, দেখতাম যে আমরা যখন ভোটের আগেই কিন্তু জানতে পেরেছিলাম যে যদি টিএমসি ক্ষমতায় আসে তাহলে টিএমসির মুখ্যমন্ত্রী কে হবে, সিএম কে হচ্ছে। কিন্তু আমরা ভারতের যে লোকসভা নির্বাচন দেখেছিলাম সেখানেও তো ছিল যে ভারতে যদি বিজেপি জিতে যায় সেখানে ভারতের প্রধানমন্ত্রী কে হবে সেটাও ফাইনাল ছিল এবং জানতাম। কিন্তু যে বিষয়টি জানতে চাই, এই যে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে আমরা কিন্তু শেষ পর্যন্ত মানে আমরা জানতে পারিনি, আমাদের ব্যর্থতা কিনা হয়তো আপনারাও জেনে থাকবেন, যে বিজেপি যদি জিতে যায় সেখানে তাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার কে হবে। যেমন কংগ্রেসেও আমরা লোকসভা ভোটে জানতে পারিনি যে কংগ্রেস যদি কখনো ক্ষমতা আসে তাদের চিফ মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী কে হবে। তো বিধানসভা ভোটে এবার কি এই ফ্যাক্টরটাও কাজ করেছে কিনা যে জনগণ আসলে জানতেই পারেনি বিজেপি যদি জিতে যায় তাদের প্রধানমন্ত্রী কে হবে, সিএম কে হবে? আমি আপনার এই প্রশ্নের উত্তরে আসার আগে জনাব হোসেন যে প্রশ্নটি বললেন, আমি সেইটা একটুখানি এলাবোরেট করতে চাই। সেটা হচ্ছে যে উনি যে রাজনীতির বিষয়টি বলেছেন যে এটা একটা বড় ফ্যাক্টর, যে মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দিয়েছেন। এটা আমি আগের দিনের আলোচনায়, আপনাদের আলোচনায় আমি বলেছিলাম। আজকের একটা নতুন তথ্য আমি আপনাদের দিই যে তৃণমূল কংগ্রেস আজকে যখন তাদের নেত্রী তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করছেন, আজকের কলকাতার বিভিন্ন সংবাদপত্রে তৃণমূল কংগ্রেস দল তারা একটি বিজ্ঞাপন ছেপেছে। সেই বিজ্ঞাপনের শব্দ চয়নটি ভারী চমৎকার। সেটা হচ্ছে যে খুব তাৎপর্যপূর্ণ, ভারতবর্ষের মূল ধারা ও চেতনা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বাংলার জনগণকে শুভেচ্ছা জানাই। এই যে ভারতবর্ষের মূল ধারা ও চেতনা, এটাই কিন্তু আসলে ধর্মনিরপেক্ষতার চেতনা। এবারের নির্বাচনে যে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা হয়েছিল এবং আমরা সকলেই যেটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম, যে
নির্বাচনে যে কোনো দলই আসতে পারে। ভারতবর্ষে বিজেপি অনেকগুলি রাজ্য তারা শাসন করছে, দেশটাই তারা শাসন করছে। ফলে সেইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে একটা নির্বাচন কোন ইস্যুতে হচ্ছে, ফলে এটা নিয়ে আমরা সকলেই খানিকটা উদ্বিগ্ন ছিলাম। কিন্তু এই পরীক্ষায় আপনারা যেমন পদে পদে উত্তীর্ণ হয়েছেন, মুক্তিযুদ্ধ যেমন তার নানা দিকের মধ্যে এটাও একটা একটা দিক যে সে ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানে লড়াই করেছে এবং ধর্মনিরপেক্ষতার জয়গান গিয়েছে, তেমনি এবারে নির্বাচনে আমরা কিন্তু এই ব্যাপারে একটা বিরাট স্বস্তি যে শেষ পর্যন্ত মানুষ কতগুলি প্রকৃত রাজনৈতিক ইস্যুতেই তারা ভোট দিয়েছেন। কাজ তার মধ্যে একটি, অবশ্যই দ্বিতীয়টি হচ্ছে তারা তাদের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দিয়েছেন। এগুলো অবশ্যই একটা ঠিক। আপনি যে বিষয়টি বললেন, যে প্রশ্নটি আপনি রাখলেন যে মুখ্যমন্ত্রী মুখ, এটা ঠিক যে কোনো দলের জন্যই ক্যাপ্টেন কে এটা খুব বড় বিষয়। এবং নরেন্দ্র মোদীকে 2014 সালে বিজেপি ক্যাপ্টেন হিসেবে নামিয়েছিল তার গুজরাট মডেল, এবং সেই গুজরাট মডেলকে সামনে রেখে তিনি জিতেছেন। এটা ঠিক কথা যে কোনো দলের সাফল্যে আসলে বাকি দলগুলির একটি ব্যর্থতারও বিষয়। ভারতবর্ষে কংগ্রেস এখন যে অবস্থায় আছে তাতে বিজেপির সামনে এই মুহূর্তে খুব বড় বাধা কিছু নেই। বড় বাধা যেগুলি সেগুলি কিন্তু এই আঞ্চলিক দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, ওড়িশাতে বিজু জনতা দল, এই আঞ্চলিক দলগুলি। এবং আপনারা দেখবেন যে ডিএমকে তামিলনাড়ুতে জয়ী হলো, সিপিআইএম জয়ী হলো কেরলে। তো এই যে বিষয়গুলো, এই যে ক্যাপ্টেন বিহীন ম্যাচ, এটা বিজেপি তারা মনে করে যে মানুষ দলের ইয়েতে ভোট দেবে। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে তাদের একটা ইয়ে ছিল যে তারা যেহেতু 10 বছর পর ক্ষমতায় আসছেন এবং মনমোহন সিং, তিনি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, শুধু একমাত্র অভিযোগ হচ্ছে যে তিনি একটু নরম প্রকৃতির মানুষ, তার ছাতি খুব চওড়া নয়, বুকের ছাতি চওড়া নয়। ফলে নরেন্দ্র মোদীকে একটা উন্নয়নের প্রতীক হিসেবে হাজির করা হয়েছিল। কিন্তু রাজ্যগুলির ক্ষেত্রে বিজেপির এই পলিসি নেই। তারা মনে করে যে দল এবং রাষ্ট্রীয়ভাবেই সেটা দল সিদ্ধান্ত করবে। এটা ডেফিনেটলি এই পশ্চিমবঙ্গে এসে ধাক্কা খেলো এই থিওরি। এর আগে কিন্তু এই থিওরিতে তারা জয়লাভ করেছে, ঝাড়খণ্ড জয়লাভ করেছে, হরিয়ানা জয়লাভ করেছে। এই যে মিস্টার ফাডনাভিস ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তিনি যে মুখ্যমন্ত্রী হবেন তিনি খুব মানে ইয়াং সেটাও কিন্তু ভোটের আগে কোনোভাবে কোনো হিন্টস ছিল না। এটা বিজেপি ভারতবর্ষে ট্রায়াল অ্যান্ড এরার মেথডে তারা একটা করছে, তার কারণ তার রাজনীতির মধ্যে একটা রাষ্ট্রীয় বিষয় আছে, কেন্দ্রীয় ভবনের বিষয় আছে। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে, রাষ্ট্রীয় নেতৃত্ব ঠিক করেছে, অতএব তোমাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এই ট্রায়াল অ্যান্ড এরার মেথড তারা এখন চালিয়ে যাচ্ছে। তারা পশ্চিমবঙ্গে এসে ধাক্কা খেয়ে গেল, এবং এটা তাদের সবচেয়ে বড় ভুল এই জন্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র 10 বছরের রাজত্বের একজন মুখ্যমন্ত্রী নন, তিনি কিন্তু একজন যাকে বলা হয় জননেত্রী, এবং তিনি হচ্ছেন স্ট্রিট ফাইটার। তার রাজনীতির একটা ইতিহাস আছে। তিনি কিন্তু একটা কোনো মানে উপর থেকে বসিয়ে দেওয়া নেত্রী নন। এমন নয় যে তার বাবা মা তারা কোনো বিরাট রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। উনি একেবারেই সাধারণ একটা পরিবার থেকে এসেছেন এবং সেখান থেকে লড়াই করে ওর জীবনের সবটাই কিন্তু উনি অ্যাচিভ করেছেন। ফলে ওকে যদি কাউন্টার করতে হয়, আপনাকে এমন একজন ক্যারেক্টারকে হাজির করতে হবে যিনি জীবনে কিছু অ্যাচিভ করেছেন বা যিনি অন্যদের কাছে আদর্শ স্থানীয় হতে পেরেছে। একদম আপনার সাথে কথার সাথে অমল সরকার একমত। যখন আমরা তার নির্বাচনী প্রচারণার বিভিন্ন জায়গায় তিনি যখন জনসভায় গিয়েছেন, বারবার একটি কথাই কিন্তু তিনি বলেছেন যে আমাকে ভয় দেখিয়ে লাভ নাই, আমি একদম রাস্তা থেকে উঠে আসা মানুষ। সুতরাং তিনি স্ট্রিট ফাইটার, এটা বারবার বলেছেন। সত্যি কথা, মানে এটা ঠিক রাজনীতির চমক নয়। আমার ধারণা বিজেপির নেতা নেত্রীরাও সেটা মানেন এবং এখন আস্তে আস্তে তারা বলতেও শুরু করেছেন যে কেন এই সাকসেস। তারা কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে তার যে 10 বছরের শাসন এবং বিরোধী নেত্রী হিসেবেও তার যে কর্মকাণ্ড, সেই সবগুলোকে মিলিয়েই উনি কিন্তু একটা জনমনের সঙ্গে এই যে ওয়েভলেংথ। জি, আরেকটা যেটা বলছিলেন যে বারবার আমরা নির্বাচনী প্রচারণাগুলোতে যেটা শুনছিলাম মুখ্যমন্ত্রীর মুখে, সেটি হচ্ছে যে ভাড়াটিয়ে দিয়ে কখনো বিজয় আনা যায় না। এই যে বারবার তিনি ভাড়াটিয়ে শব্দটি ব্যবহার করছিলেন, সেটাও তো একটা বড় কারণ যে উড়ে আসা জুড়ে বসা মানুষগুলোকে দিয়ে তো আর পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা দখল করা যাবে না। হ্যাঁ, এইটা কিন্তু বিজেপির অন্য রাজ্যে, এর আগে বিহারেও বিজেপির এই শিক্ষাটা হয়েছে। কিন্তু আমি আপনাকে যেটা বললাম, যেমন 2015-তে
যখন নীতিশ কুমার বিজেপির সঙ্গ ত্যাগ করে আবার তার চিরশত্রু প্রতিপক্ষ লালু প্রসাদের হাত ধরে বিধানসভা নির্বাচন লড়লেন, সেবারও ওইখানে একটা অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারাই ছিলেন বিজেপির মুখ। ওখানেও আমি তখন বিহার ইলেকশন কভার করার সৌভাগ্য আমার হয়েছিল। ইনফ্যাক্ট আমি ঠিক এই মর্মে একটি স্টোরিও আমি করেছিলাম যে নির্বাচনটা লোকসভার ভোটের মতো মনে হচ্ছে, মানে পাটনার মতো বড় বড় শহরে যে হোর্ডিং সর্বত্র দেখা যাচ্ছে যে সুশীল মোদী বলে একজন নেতা যিনি বিজেপিকে ওখানে তৈরি করলেন এবং প্রসারিত করলেন, তার কোনো ছবি নেই। ছবি হচ্ছে নরেন্দ্র মোদীর এবং অমিত শাহের। কিন্তু বিজেপি এই পলিসিটাকে সরছে না এই জন্যে যে তার সামনে ন্যাশনাল পলিটিক্সে এই মুহূর্তে কংগ্রেস কোনো বড় চ্যালেঞ্জ নয়। ফলে রাষ্ট্রীয় ক্ষমতাটা সে ধরে রাখতে পারবে এই নিশ্চয়তা পাওয়ার ফলে সে এই একই ভুল কিনা এই টেস্টটা সে বিভিন্ন রাজ্যে করছে। বিহারে কিন্তু তার এই পলিসি ফেল করেছিল, তারপরও সে বাংলায় একই পলিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলো এই জন্যে যে সে ট্রায়াল অ্যান্ড এরার মেথডে এইটাই করতে চায় যে আমি সবকিছু দিল্লি থেকে ঠিক করব। দিল্লি মানে ইন দ্য সেন্স কেন্দ্রীয় স্তর থেকে ঠিক করবো, অর্থাৎ সর্বোচ্চ নেতৃত্ব। এটার সঙ্গে খানিকটা কমিউনিস্ট পার্টির ঘরানার এবং এই আরএসএস বা এই ধরনের প্রতিষ্ঠানগুলির সঙ্গে কমিউনিস্ট পার্টির ঘরানারও খানিকটা মিল আছে, যে কারণে কমিউনিস্ট পার্টির মধ্যে এখন এই ঘরানাগুলো নিয়েও একটা বড় প্রশ্ন। অর্থাৎ মানুষের ভাষা বুঝেনি বিজেপি, দিল্লি থেকে তারা দূর থেকে দেখেছে এক্স্যাক্টলি, এবং সেই কারণেই তারা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হবে না কে হবেন এটা তারা কখনো আনেননি। আমি আপনাদের একটা উদাহরণ বলেছিলাম যে তারা ফুটবল ম্যাচের মতো করে মানে এই নির্বাচনটাকে দেখার চেষ্টা করে। এবার নির্বাচনে কোনো ক্যাপ্টেন্সি ছিল না, আপনি এর আগে বলেছিলেন। জি, এবারের ভোটে বিজেপির কোনো ক্যাপ্টেন্সি ছিল না বলে আপনি এর আগে বলেছিলেন। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, কোচ ছিলেন দুজন, একজন কোচ আর টেকনিক্যাল একটা কমিটি ছিল, টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, তারা পরাজিত হলেন। তারা যেভাবে খেলাতে চাইলেন সেই খেলাটা ঠিক জমলো না। কিন্তু অমল সরকার, আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি আবার চলে যেতে চাই একটু প্রায় অনুষ্ঠান শেষের দিকে আমাদের এস এম কামাল সাহেবের কাছে, যেটা যে এই যে যদি আল্লাহ না করে, খোদা না করে, যদি বিজেপি ক্ষমতায় আসতো আর মুখ্যমন্ত্রী যদি দিলীপ ঘোষ হতো, সেটাকে আপনারা কি ওই মানে এটাকে কিভাবে আপনারা মেনে নিতেন? এটাকে মেনে নেওয়ার মতো ঘটনা ছিল কিনা সেটি। এবং আর আপনার যেটা সিরিয়াস কোশ্চেন সেটা বলছি যে 3 বারের টানা প্রধান আবার তো মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি, তো সুতরাং তার সরকার যখন আসলো তাহলে এবার তার প্রধানতম চ্যালেঞ্জ কোনটা? কারণ অনেক প্রত্যাশা নিয়ে মানুষ ভোট দিয়েছে, প্রধান মানে চ্যালেঞ্জের প্রত্যাশার জায়গাটা কোনটা? এটা আমি আপনার কাছে অল্প করে জানতে চাইবো। প্রশ্নটা রেখে যাচ্ছি। এস এম কামাল, আমি আপনার কাছে যেতে চাই। আপনি কি আমার কাছে শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেটা হচ্ছে যে এস এম কামাল, পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আমাদের তো সবসময় নজরদারিটা ছিল নানাবিধ কারণে, শুরুতেই বলেছি, আপনিও জানেন। এবং আমরা সবসময় বাংলাদেশের মানুষের আগ্রহ জায়গাটা দেখে আমাদের কাছে মনে হচ্ছিল যেন বাংলাদেশের মানুষ চাইছেই যে আবার তৃণমূল ক্ষমতায় আসুক, অর্থাৎ মমতা ব্যানার্জি ক্ষমতায় আসুক। কিন্তু একই ধারে যখন আমরা তিস্তা ইস্যুর দিকে দেখি তখন কিন্তু দেখা যায় এই বাংলাদেশের মানুষের কিন্তু অন্য একটা মনস্তাত্ত্বিক ধারণা, অর্থাৎ কেন্দ্রের কারণে তিস্তা না দেওয়ার ইস্যুটাকে সবসময় কেন্দ্রে কিন্তু মমতা ব্যানার্জির ঘাড়ে চাপিয়ে দেয়। এই যে আমরা মমতা ব্যানার্জি জিতে যাওয়াতে খুবই আনন্দিত এবং তিস্তা না পাওয়াতে আবার সেই মমতা ব্যানার্জির দিকেই আঙ্গুল তুলছি, এই জায়গাটার বিরোধটা আসলে কিভাবে নিষ্পত্তি করা যায় আপনার মতে? আমি আপনার বলি, তিস্তার বিষয়টা হচ্ছে আলাদা। বাঙালি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, সে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলা, এবং বাঙালি অসাম্প্রদায়িক বাংলাদেশ পশ্চিম বাংলা দেখতে চায়, ভারতবর্ষ দেখতে চায়। এই কারণে বাঙালিরা মনে করে যে ব্যক্তি মমতা ব্যানার্জির প্রতি নয়। মমতা ব্যানার্জির অনেক গুণাবলী থাকতে পারেন, কিন্তু তার মূল যে মানে পশ্চিম বাংলাকে অসাম্প্রদায়িক পশ্চিম বাংলা ধরে রাখার জন্য যে ফাইটটা করেছেন, এটাই বাঙালি সমর্থন করেছে। আর তিস্তার বিষয় এটা ধরেন আমার বিশ্বাসে যে কোনো ভাবে একটা সমাধান হবে। কারণ আমি মনে করি যে আজকের প্রধানমন্ত্রী যা কিছু অর্জন করেছেন ভারতের কাছ থেকে, আজকের প্রধানমন্ত্রী করেছেন, এবং তার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন। আপনি দেখেছেন এই মমতা ব্যানার্জিরই দল ভারতের লোকসভায় ঐক্যবদ্ধ হয়ে বিজেপির সাথে সীমান্ত চুক্তি, ছিটমহল চুক্তি বাস্তবায়নের সহযোগিতা করেছে। এই প্রধানমন্ত্রী আপনার গঙ্গার পানির চুক্তি করেছেন, এই প্রধানমন্ত্রী সমুদ্র বিজয় করেছে। অর্থাৎ আমরা মনে করি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, মহান মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, ভারত যে ক্ষতি হয়েছে, সেই তুলনায় আমি মনে করি ভারতের জনগণ, বাংলাদেশের মানুষের যাতে কোনো ক্ষতি না হয়,
বাংলাদেশের মানুষের যাতে উপকার হয়, এটা ভারতের জনগণ, ভারতের সরকার প্রধানরা এটা দেখবে আমাদের বিশ্বাস। এবং আমি মনে করি আজকের প্রধানমন্ত্রী তার নেতৃত্ব দিয়ে এবং তার সুসম্পক্ষ দিয়ে এবং তার কৌশল দিয়ে বাংলাদেশের মানে স্বার্থকে হাসিল করবেন, বাংলাদেশের স্বার্থকে তুলে ধরবেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা করবেন। এই পর্যন্ত যা কিছু করেছেন জাতীয় আন্তর্জাতিকভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই করেছেন। এবং আমরা বিশ্বাস যে বাংলাদেশের শেখ হাসিনা আছেন, যেমন পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির কথা বলেন, আমরা মনে করি বাংলাদেশে একজন শেখ হাসিনা আছেন, যে শেখ হাসিনা বাঙালির কথা ভাবেন, বাঙালির কথা চিন্তা করেন, বাঙালিকে নিয়ে স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়ন করেন। বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য যে শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করছেন, এই করোনার মধ্যে আপনি দেখেন কাজ করে যাচ্ছেন। তার মানে আমরা এটুকু তো বলতে পারি পশ্চিমবঙ্গে দিদি আছেন আর আমাদের বাংলাদেশে আপা আছেন। না, আমি বলতে পারি যে বাংলাদেশে একজন শেখ হাসিনা আছেন, যে শেখ হাসিনার সকল অপশক্তি আপনি দেখেন, শেখ হাসিনা যে শক্তিকে ফেস করতে, এটা কিন্তু পৃথিবীতে কেউ এরকম ফেস করে না। শেখ হাসিনার পথ কিন্তু কণ্টকাকীর্ণ না। শেখ হাসিনাকে 21 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার যে পথ অন্যান্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা নেত্রীদের, মুখ্যমন্ত্রী, সেই পথ কিন্তু এক না। শেখ হাসিনার পথ কঠিন, কণ্টকাকীর্ণ। শেখ হাসিনাকে একদিকে সাম্প্রদায়িক শক্তির সাথে ফাইট করতে হচ্ছে, শেখ হাসিনা একদিকে জঙ্গিবাদ শক্তিকে প্রতিরোধ করতে হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে একই শক্তি, যে 71-এর খুনি, 75-এর খুনির একই শক্তি আজকে কাজ ছাড়ছেন। এবং দেখেন আপনি একটি 30 সেকেন্ড, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তো এই মোদী বিরোধীর নামে স্বাধীনতার বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করেছেন। কোন শক্তি? একই শক্তি, যারা নাম রাখছেন হিফাজত। এরা কি ইসলামের কি ইসলামের হিফাজত করবে? মহান রব্বুল আলামিন আজকে যা ইসলামের কল্যাণে যা করছেন বাংলাদেশের শেখ হাসিনা করছেন, আর কেউ করেন। শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে মোকাবেলায় এগিয়ে যাচ্ছেন বলেই বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পক্ষে এবং বাংলাদেশের জনগণ চূড়ান্ত পর্যায়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে। আমি এখানেই থামাচ্ছি। অমল সরকার, আমি প্রশ্ন রেখেছিলাম, যদি সংক্ষেপে আপনি উত্তর দিতেন। আমাদের সময় একদম শেষ। মানে আমরা প্রথমে জানতে চাই 3 বারের চ্যালেঞ্জ, প্রধানতম চ্যালেঞ্জ কি? আমি আপনার কথা শুনেছি। প্রথমত আপনি যেটা বলেছেন যে দিলীপ ঘোষ বা বিজেপি যদি ক্ষমতায় আসে, গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন তার একটা বড় অঙ্গ। নির্বাচনের মধ্য দিয়ে সরকারের জয় বিজয় প্রতিষ্ঠিত হয়। বিজেপি ক্ষমতায় আসলে তারা সরকার শাসন করত, এর মধ্যে তো বিলাপ করার কিছু নেই। কিন্তু যে রাজনৈতিক বিষয়টি আপনি জানতে চান, যে প্রথমত আমার যেটা মনে হয় যে বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা পেত, তাহলে কোনো মানে একেবারে প্রথম সারির রাজনীতিবিদ কেউ মুখ্যমন্ত্রী হতেন কিনা এটা নিয়ে আমার খানিকটা সংশয় আছে। আমার ধারণা এমন কেউ হতেন যিনি একটি মানে কোট আনকোট রাজনীতির বাইরের মানুষ, যাকে চালিত করা যাবে। কারণ রাজনীতিবিদকে বেশি দিন কিন্তু চালিত করা কঠিন, তাকে তিনি ফোঁস করেন। তো সেটা যাই হোক, কিন্তু আমার যেটা মূল কথা, যে বিজেপি যদি আসতো, তাহলে যে জায়গাগুলোতে বিরোধ, যে জায়গাগুলোতে বিজেপির রাজনীতির সঙ্গে সামগ্রিকভাবে বাংলার বা বাঙালি মননের যে বিরোধ, সেই জায়গাতে আমার ধারণা বিজেপিকেই বদলাতে হতো। আপনারা যদি অসমের রাজনীতিটা দেখেন, তাহলে অসমে বিজেপিকে কিন্তু এই এনআরসির ইস্যু বা সিএএ এর ইস্যু বা আরো নানান বিষয়ে তাকে কিন্তু খানিকটা ধীরে চলো নীতি নিতে হলো। অর্থাৎ তার মানে আপনি মানে নীতি আপনার একটা থাকতে পারে, আপনি মনে করতে পারেন যে আমি দেশটাকে বা রাজ্যটাকে বা মানুষগুলোকে এইভাবে চালিত করব, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার এইটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক, যে সেখানে জনগণের একটা কথা বলার একটা সুযোগ আছে। বাংলার ইয়েতে কিন্তু আমার ধারণা বিজেপি যদি আসতো, ডেফিনেটলি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা সরকার গঠন করত। সেটার মধ্যে তো স্বাগত না জানার কোনো প্রশ্ন ওঠে না, তাহলে তো গণতন্ত্রকে অস্বীকার করতে হয়। কিন্তু আমার ধারণা বিজেপি বদলাতো, রাষ্ট্রীয় বিজেপি একরকম, বঙ্গ বিজেপি আরেক রকম, এই ব্যাপারটা হতো। কারণ যে নীতি নিয়ে তারা আসছিল, সেই নীতি নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে আপনি ক্ষমতায় আসতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গকে চালিত করতে পারতেন। আর আমার দ্বিতীয় আরেকটা বিষয় ছিল, এবার মমতা ব্যানার্জির চ্যালেঞ্জটা কি হবে, যদি একটু জিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ দেখুন, যখনই আপনি মানে তৃতীয়বার, চতুর্থবার, যতবার আপনি ক্ষমতায় আসবেন, ততবার আপনার চ্যালেঞ্জ আসলে তত গুণ বেড়ে যায়।
এবারের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে যে আস্থা উনি পেয়েছেন সেই আস্থাকে ওনাকে তার মর্যাদা দিতে হবে। আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে যারা ওনাকে ক্ষমতায় এনেছেন সব মানুষই ওকে কম বেশি ভোট দিয়েছেন, কিন্তু সমাজের যে দুটি অংশ, নারী এবং সমাজের সুবিধা বঞ্চিত অংশ, এই সুবিধা বঞ্চিত অংশের মধ্যে সংখ্যালঘু আছেন, এই সুবিধা বঞ্চিত অংশের মধ্যে দলিত পরিবার আছেন, এই সুবিধা বঞ্চিত অংশের মধ্যে বন্ধ কারখানার শ্রমিক আছেন, এই সুবিধা বঞ্চিতদের মধ্যে পরিযায়ী শ্রমিকেরা আছেন। এদের জন্য ওকে কিছু কাজ করতে হবে। তার মানে এই কাজ মানে হচ্ছে রোজগারের বন্দোবস্ত করতে হবে। এই মুহূর্তে উনি একটু আগে সাংবাদিক সম্মেলন করে বলেছেন এখন কোভিড মোকাবিলাটাই হচ্ছে প্রধানতম কাজ, এবং তার জন্য উনি বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করেছেন ওর সরকারের তরফে। এবং আমার মনে হয় যে এই আস্থার সম্পূর্ণ মানে মর্যাদা উনি রক্ষা করবেন, এটা আমি আশাবাদী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে আমাদের আমন্ত্রিত দুজন অতিথিকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত হবার জন্য। আর প্রিয় দর্শক, চলে যাবার আগে শুধু দুই অতিথির কাছ থেকে যতটুকু বুঝতে পারলাম যে নেতা যদি হতে হয় দূরবীন দিয়ে জনগণের চোখের মুখের এবং ভালোবাসার কিংবা যে কোনো ভাষা বুঝলে হবে না, জনগণের ভাষা বুঝতে নেতাকে অবশ্যই তার হৃদয়ে যেতে হবে, এবং হৃদয়ে গেলে এবং দুয়ারে যদি উন্নয়ন পৌঁছে যায় সেক্ষেত্রেই কিন্তু ক্ষমতায় যাবার শতভাগ ওই সফলতাটা ভোটের মাঠে দেখা দেয়। অর্থাৎ উন্নয়ন করতে হয়, জনগণের পাশে থাকতে হয়, জনগণের হৃদয়ের চোখ রাখতে হয়, তাহলেই বোধহয় ভোটের মাঠে বাজিমাত করা যায়। আমি সোমা ইসলাম আজকের মতো মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিলাম। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।